পাকিস্তান থেকে কিছু কন্টেনার আসার ফলে তাদের চুলকানি, তাদের যে কান্নাকাটি মিডিয়া জগতে দেখতে পাচ্ছি, এটা দেখেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশ মোটামুটি একটা সঠিক ট্র্যাকে আছে বলে মনে হয়। কারণ ইন্ডিয়া যখন আমাদের নামে আমাদের কার্যক্রমের সমালোচনা করবে তখনই বুঝতে পারবো যে আমরা সঠিক ট্র্যাকে আছি। 160 টাকার সয়াবিন এখন 200 টাকা, এর নাম কি সংস্কার? 165 টাকার সরিষার তেল এখন 205 টাকা, এর নাম কি সংস্কার? যে বেগুন 60 টাকায় এসেছিল সে বেগুন এখন 90 টাকা, এর নাম কি সংস্কার? এই সংস্কারের তো কোনো কাজ হবে না। আমাদের বাস্তবিক জীবনের যে সংস্কার, সেই সংস্কারটা প্রয়োজন। আমি এটা একটু জানতে চাই, এই সংস্কার সংস্কার শুনছি আজকে 3 মাস হলো, 100 দিন হলো। আসলে সরকারকে সংস্কারের দায়িত্বটা দিল কে? এই সংস্কারের কথাটা আসলো কোথা থেকে? কথা ছিল নির্বাচন কমিশনকে ঢেলে সাজাবে, প্রশাসনকে ঢেলে সাজাবে, বিচার বিভাগের কথার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। এই কারণে শাহাবুদ্দিন সাহেবের সময় আর এখনকার সময় অনেক রাত দিন ফারাক। শাহাবুদ্দিন সাহেবের সময় 3 জোটের রূপরেখা ছিল, আর 2024-এ শেখ হাসিনা যে ভেগে যাবেন বা পদত্যাগ করবেন এটা তো কারো মনের মধ্যে ছিল না 5 তারিখের আগে। তাইলে এভাবে আপনারা কিভাবে ঠিক করবেন? 2 দিন ইউনূস সাহেব সরকার গঠন করতে 2 দিন দেশে ছিলেন না। এই 2 দিন কেন আপনারা এই উপদেষ্টা নিয়োগে সুপারিশ করেন নাই বা নাম প্রস্তাব করেন নাই? আপনারা মনে করেছেন যে উপদেষ্টা হোক নির্বাচন দিলেই শেষ, কিন্তু শুধু নির্বাচনের জন্য তো এত আন্দোলন, এত মায়ের মুখ খালি হয় নাই। আমাদেরকে সেটা বুঝতে হবে, জনগণের পালস বুঝতে হবে। উপদেষ্টা নিয়োগে আপনারা যদি সর্বদলীয় সরকার গঠন করা হইতো, সরকারে আপনাদের নিয়ন্ত্রণ থাকতো। এখন আপনাদের সরকারে কোনো নিয়ন্ত্রণ নাই, আর আপনারা শুধু নির্বাচন বলতেছেন। এই নির্বাচন কিভাবে হবে? নির্বাচন কমিশন ঠিক নাই, ভোটার লিস্ট ঠিক নাই, তাহলে কিভাবে আপনি নির্বাচন করবেন? এখানে এই সরকারের অনেক সাফল্য আছে, কিন্তু এই সাফল্যটা কোনো প্রচার হয় না। আপনারা সরকারের শুধু সমালোচনা করতেছেন, কিন্তু কাজের কথা বলতেছেন না। এই সরকারের অনেক সমালোচনা হচ্ছে, যা আপনাদের সময় এরকম এত সমালোচনা করা যায় নাই। আর পদত্যাগের কথা বলছেন, আপনারা রাজনৈতিকরাই তো ব্যর্থ হয়েছেন। আপনারা তো পদত্যাগের সংস্কৃতি চালু করতে পারেন নাই। অনেক মন্ত্রীকে মানুষ জুতা পিটে গেছে, জুতা নিক্ষেপ করেছে, গালাগালি করেছে, কিন্তু পদত্যাগ করে নাই। আপনারা তো সেই সংস্কৃতি তৈরি করতে ব্যর্থ হয়েছেন। তাহলে আপনারা কিভাবে নির্বাচন করবেন? ধন্যবাদ আমরা সবাইকে। ধন্যবাদ। আব্দুল হাকিম। সম্মানিত সঞ্চালক মনির ভাই এবং বিজ্ঞ আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। মনির ভাই, এই সরকারের সফলতা বলতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের, উনি বক্তব্য দিচ্ছিলেন। তো ওনার বক্তব্য থেকে আমি 4টা সফলতা ওনার পেয়েছি। 1 নম্বর হচ্ছে 130টি আইনকে সংশোধন করেছেন উনি। আর নভেম্বরের 11 দিনে 1300 জন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছেন সারা বাংলাদেশে। যে সংস্কার আসলে সংস্কার তো উনি করবেন, ঠিক আছে, সেই কথাটাই তো ওনাকে বলা হচ্ছে আপনি কি কি সংস্কার করবেন এবং একটা সংস্কার করতে আপনার কতদিন সময় প্রয়োজন, সেই রূপরেখাটা বর্ণনা করুন। সে কথাটা ওনাকে বলা হচ্ছে। ওনাকে তো বলা হয়নি যে আপনি আজকে সংস্কার করে কালকে নির্বাচন দেন, এমন তো ওনাকে বলা হয়নি। কিন্তু উনি বলছেন যে সংস্কার করতে যতটুকু সময় লাগে তারপর নির্বাচন দেওয়া হবে। এটা একটা কৌশলগত কথা এবং কৌশল দিয়ে নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা, এমন নয়। আপনি নির্দিষ্ট করে বলুন আপনার 5 বছর লাগবে, 10 বছর লাগবে, 20 বছর লাগবে, 50 বছর লাগবে। আপনি বলেন যে আপনার 50 বছর সময় লাগবে আমার এই সংস্কার করতে। আর সংস্কার শুধু কাগজে কলমের কোনো কাজ নয়, সংস্কার বাস্তবে রূপ দিতে হবে। সেই বাস্তবতা সাধারণ মানুষের জীবনে প্রতিফলিত হতে হবে। যেমন দেখেন, 160 টাকার সয়াবিন এখন 200 টাকা, এর নাম কি সংস্কার? 165 টাকার সরিষার তেল এখন 205 টাকা, এর নাম কি সংস্কার? যে বেগুন 60 টাকায় এসেছিল সে বেগুন এখন 90 টাকা, এর নাম কি সংস্কার? এই সংস্কারের তো কোনো কাজ হবে না। আমাদের বাস্তবিক জীবনের যে সংস্কার, সেই সংস্কারটা প্রয়োজন। আমরা সাধারণ মানুষ আমাদের ভোটে নির্বাচিত, আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত করব, যারা আমাদের সঠিক, সুন্দর এবং একটা সংস্কার করে বাস্তবিক রূপ আমাদের জীবনে দিতে পারবে। সেই সংস্কারটা আমাদের জীবনের প্রয়োজন। তা অহেতুক কাগজ কলমের সংস্কার দিয়ে আমাদের কোনো কাজ নেই। আর আমি সকলের কাছে প্রশ্ন, আজকের যারা অতিথি আছেন সকলের কাছে আমার জানার ইচ্ছা, এই সরকারকে সংস্কারের দায়িত্ব দিল কে? আমি এটা একটু জানতে চাই। এই সংস্কার শুনছি আজকে 3 মাস হলো, 100 দিন হলো। আসলে সরকারকে সংস্কারের দায়িত্বটা দিল কে? এই সংস্কারের কথাটা আসলো কোথা থেকে? কথা ছিল নির্বাচন কমিশনকে ঢেলে সাজাবে, প্রশাসনকে ঢেলে সাজাবে, বিচার বিভাগকে ঢেলে সাজাবে, তারপরে একটা ওনারা অবাধ সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এখন এ বিভাগ সংস্কার, সে বিভাগ সংস্কার, এই সংস্কার যদি এনারা সবই করেন তাহলে নির্বাচিত প্রতিনিধির কাজ কি? এনারাই চিরজীবন ক্ষমতায় থেকে যাক।
তাহলে তো নির্বাচনের দরকার নেই। আর উনি বললেন যে নির্বাচন কি একটা ভোটের জন্য করা হয়েছে? কিসের জন্য করা হয়েছে ভাই? আপনি বলেন তো। এই যে 160 টাকার সয়াবিন 200 টাকা করার জন্য করা হয়েছে? এটার জন্য করা হয়েছে? নির্বাচনের প্রয়োজন আছে মূলত একটা দেশে আন্দোলন হয়, বিপ্লব হয় একটা ভোটের জন্য। এই ভোট দিয়ে সাধারণ মানুষ তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবে এবং সেই নির্বাচিত প্রতিনিধি তাদের সাধারণ জীবনে প্রত্যেক জীবনে যে চাহিদাগুলো সে চাহিদা পূরণ করতে সমর্থ হবে এমন একজন প্রতিনিধিকে। যদি তারা ব্যর্থ হয় তাদেরকে আবার আন্দোলন করে প্রতিহত করা হবে। এটা হচ্ছে একটা আন্দোলন বা বিপ্লবের রূপরেখা। ওনারা সে কথাটা বলেন না। এই বিশেষ করে অন্যান্য দলগুলো ওনারা বলছেন যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য এখনই নির্বাচন দেন। বিএনপি একবারও বলেননি যে এখনই নির্বাচন দিতে হবে। ওনারা বলছেন যে একটা যৌক্তিক সময় বা একটা রোড ম্যাপ আপনারা বর্ণনা করুন যে এই সময়ের মধ্যে আপনারা সংস্কার করতে পারবেন এবং নির্বাচন দিবেন। সেটা বলেছে বারবার বিএনপি, কিন্তু কথাটাকে ভিন্ন দিকে মোড় দিয়ে ক্ষমতার প্রশ্ন এসেছে বারবার। ধন্যবাদ মনির ভাই আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। সুমন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাই। আমি বলতে চাচ্ছি যে ভারত মিডিয়া যে চুলকানি শুরু হয়ে গেছে, পাকিস্তান থেকে কিছু কন্টেনার আসার ফলে তাদের চুলকানি, তাদের যে কান্নাকাটি মিডিয়া জগতে দেখতে পাচ্ছি, এটা দেখেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশ মোটামুটি একটা সঠিক ট্র্যাকে আছে বলে মনে হয়। কারণ ইন্ডিয়া যখন আমাদের নামে আমাদের কার্যক্রমে সমালোচনা করবে তখনই বুঝতে পারবো যে আমরা সঠিক ট্র্যাকে আছি। কিন্তু কথা হচ্ছে আমাদের সেই উন্নত দেশের মতো আমাদের দেশেও কবে এই প্রথা চালু হবে যে সমালোচনার মুখে পড়লে পদত্যাগ করা, এই রীতিটা কবে চালু হবে? এইটা তো আমরা আজকের এই 2024 সালে এসেও তো আমরা এগুলো দেখতে পাই। আমাদের উপদেষ্টারা অনেক স্মার্ট, আমরা আন্দোলন করে একটা উপদেষ্টা মন্ডলী গঠন হয়েছে, কিন্তু আমরা তো এটা দেখতে পাই না। এই যে সারোয়ার ফারুকীর মতো প্রশ্নবিদ্ধ লোকরা যখন উপদেষ্টা মন্ডলীতে আসে, সারা বাংলাদেশ যখন তাদের বিরুদ্ধে সমালোচনা করে, তখন কি তাদের এই বোধটা হয় না যে না ঠিক আছে এখন অন্তত আমরা পদত্যাগ করি? উপদেষ্টাতে কি এমন মধু আছে যে মধু মানে শোষণ করে তারা এখানে বাংলাদেশকে একটা মানে অনেক কিছু রিপ্রেজেন্ট করবে, এই জন্য ওরা পদত্যাগ করে না? এখানে কি কি আছে এটার ভিতরে? এটা একটু বিশ্লেষণ করার বিষয়। আমি একটা জিনিস বলি, এই সরকার আসলে আমাদের মানে আন্দোলনের ফসল বা আমাদের ইয়ের ফসল, কিন্তু আসলে ওরা মূলত অর্থে অনেক কিছু জায়গায় ওনারা ব্যর্থ। দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি, এগুলো নিয়ে মূলত ব্যর্থ। আচ্ছা যাক, এখন এই ব্যর্থতার দায়ভার তো আমাদেরও বর্তে, কিন্তু আমরা তো জনগণ মাইনকে চিপে পড়ে গেছি। আমরা আন্দোলন করে উনাদেরকে বসাইছি, উনারা এখন মনে করেন যে যেমনে মন চায় এমনি উপদেষ্টা গঠন করতেছে, দেশকে যেমনে মন চাইতেছে এমনি চালাইতেছে। কিন্তু ওনাদের মূল কয়েকটা বিষয় থাকা উচিত ছিল এই দেশকে, যখন ওনারা পুনরায় ভাবে মানে ক্ষমতায় বসছে, তখন ওনারা কিছু মূল এজেন্ডা নিয়ে ওনারা যখন দেশটা পরিচালনা করতো, হয়তো আমরা সমালোচনা করার জায়গাটা পাইতাম না। এখন আমি কাজী মনির ভাই অনেকটা ব্যস্ত সম্ভবত কথা বলতেছেন, আমি ওনাকে বলতে চাচ্ছি ভাই, এই বর্তমান বাংলাদেশের প্রত্যেকটা জনগণ, মানে বিশেষ করে আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটা লোক আওয়ামী লীগের বিগত কর্মকাণ্ডে টোটালি একটা বিরক্ত। এই বিরক্তার মাঝে আপনার দল, বিশেষ করে বিএনপির কিছু কিছু নেতা, মির্জা আব্বাস বলেন, রিজভী সাহেব, হয়তো পরবর্তীতে ওনাদের বক্তব্য ওনারা ক্ষমা চান, কিন্তু ওনারা কেন এই ধরনের কথা বলে আসছেন? আওয়ামী লীগকে পুনর্বাসনের মতো একটা মানে পরিস্থিতি করার মতো বক্তব্য দিয়ে আসছেন। আমরা ভাইবেন না আমরা বিএনপি বিপক্ষের কোন লোক, কিন্তু কথা হচ্ছে যে আপনাদের বক্তব্য আমাদেরকে ব্যতীত করে। আরেকটা প্রশ্ন করি আমাদের আইয়ুবী ভাইকে। আইয়ুবী ভাই, আপনার জামাতের আমির বলেছে যে ওর বারবার প্যাসিস্ট বলা যাবে না, তাহলে আপনারা এই দুই দল কেন রাজনৈতিক ভাবে উনাদেরকে এইভাবে পুনর্বাসনের জন্য কাজে লাগিয়েছেন? আমাকে দয়া করে বক্তব্যের মাঝে আপনি এই জিনিসটা উঠে ধরাইবেন। আসসালামু আলাইকুম। আমি সালাউদ্দিন আইয়ুবী ভাইকে কিছু প্রশ্ন করতে চাচ্ছি, ছোট ছোট করে উত্তর দিলেই চলবে। সেটা হলো যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে নীতি বা আদর্শ বর্তমান জামাতে আমির ওই একই নীতি আদর্শ অনুসরণ করে কিনা, এটা আমার খুব জানার ইচ্ছা। আর 2 নম্বর হচ্ছে যে ব্রিগেডিয়ার আজমি সাহেব যদি জামাত ইসলামের রাজনীতি করতে চায় তাহলে ওনাকে অনুমতি দেওয়া হবে কিনা। আর একটা বিষয় আমার খুব জানার ইচ্ছা, সেটা হলো যে আমরা জানি ইসলাম যেমনটাই সফট তেমনটাই কিন্তু কঠোর, কিন্তু আমি জামাত ইসলামের রাজনীতিতে দেখছি সফটনেসটা খুব বেশি। সেক্ষেত্রে ওনারা ইসলামী রাজনীতি কিভাবে করবেন? ধরেন একজন চোরকে যদি শাস্তি দিতে হয়, ওনারা তো ইসলামের কথা বলেন,
বা ইসলামী রাজনীতি প্রতিষ্ঠা করার কথা বলেন, ওদের লক্ষ্যই কিন্তু ইসলামের মানে ইসলামের শাসন কায়েম করা মেন লক্ষ্যটা। তো সেক্ষেত্রে তো ওনারা সেই অপরাধীকে শাস্তি দিতে পারবেন না। যেখানে আমাদের হাজার হাজার ভাই বোনরা মারা গেছে, সেখানে জামাত ইসলামের আমির আওয়ামীদের পক্ষে মানে খুব নমনীয় ভাবে কথা বলবে, এইটা কি ইসলাম মানে সাপোর্ট করে? মানে আপনি তো শত্রুর সাথে আপনি তো শত্রুর মতো আচরণ করবেন, আর যাদের সাথে কোমল হওয়ার দরকার তাদের সাথে কোমল হবেন। ইসলাম তো একসাথে কোমলতা এবং মানে হার্ডনেস দুটোই দেখাতে বলেছে, বাট আমরা শুধু কোমলতাই দেখতেছি। আর একটা জিনিস হচ্ছে যে মালদ্বীপের প্রেসিডেন্ট যদি সরাসরি ভারত ইস্যুতে ভারত বিরোধিতা করে ক্ষমতা আসতে পারে, তাহলে বর্তমান জামাতে আমির আমাদের এই 18 কোটি মানুষের পালস কেন বুঝতে পারেন না? উনি কেন সরাসরি ভারতের বিরুদ্ধে স্ট্যান্ড নিতে পারেন না? তাহলে উনার নৈতিকতাটা কোথায় ভারত ইস্যুতে? আমরা কিন্তু এটা দেখতেছি না। আমরা কিন্তু ভালোভাবে একটু সংক্ষেপ করতে হবে, আবু বকর একটু সংক্ষেপ করতে হবে, মানে ক্লিয়ারলি আসলে ইসলামিক মাইন্ডেড হচ্ছে কিনা, এইটা আমি আইয়ুবী ভাইয়ের কাছে একটু বিনয়ের সাথে জানতে চাই। ধন্যবাদ। জি ধন্যবাদ।